হ্যালো দর্শক, রাত 11:30। কেমন আছেন সবাই? সারাদিন অফিস করে অনেক ক্লান্ত, কিন্তু তারপরেও প্রতিদিন 11:30টায় প্রতিদিন লাইভ করব এবং জানাবো ছোট ছোট আপডেট, যেগুলো হচ্ছে আপনারা ভুলতে গেছেন এবং ভুলতে চলেছেন। এবং গুড নিউজ আছে, যেটা আজকে না আগামীকাল বলবো। আজকে বলবো না, আজকে হচ্ছে যে মূলত একটু দেখবেন সাউন্ডটা ঠিক আছে কিনা, ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার কিনা। একটু একটু জানাবেন যে আসলে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্ট করে জানাবেন যে আসলে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আহ, গতকালকে একটা লাইভ করার পরে দেখলাম সাউন্ডটা ভালো না, এবং এটা থেকে একটু ঝামেলা হয়েছে। একটু দেখবেন সাউন্ডটা আসলে ঠিক আছে কিনা। আন্টি আজকে ইয়ে রুটি রুটি বানাচ্ছে, আমাকে বলতেছে তোর ভাত খাওয়া বন্ধ। ঠিক আছে, আপনি একটু একটু দেখবেন যে আসলে সাউন্ডটা ঠিক আছে কিনা। গতকালের লাইভটা কিন্তু আমার সাউন্ড ঠিক ছিল না, একটু দেখেন না ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, গতকালকে আমি লাইভ করে পুরো ইয়ে হয়ে গেছে, ওই যে মুখের কাছে নিছিলাম না, এই জন্য আর কি সাউন্ডটা আমি ক্লিয়ার পাইনি। আজকে হচ্ছে একটা সিস্টেম করছি, সিস্টেম করে এই যে এখানে রাখছি সাউন্ড। তারপর বলেন আপনাদের কি অবস্থা। হাই আকাশ ভাই, আপনার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুনা সাহেব আছে, আসসালামু আলাইকুম, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। সেটা হচ্ছে যে আমি তো আহ, জানেন যে নারায়ণগঞ্জ তারাবাগ পৌরসভার রসুলপুরে গেছিলাম, যে আব্দুল জলিল তার বর্ষা চৌধুরীর হচ্ছে যে ওর নাম তো আসলে বর্ষা চৌধুরী না, সোমা আক্তার। তো এই সোমা আক্তারের হচ্ছে যে বিষয়টি জানানোর জন্য আমি গেছিলাম নারায়ণগঞ্জ জেলার তারাবাগ পৌরসভার রসুলপুর পূর্ব রসুলপুর গ্রামে। যেহেতু হচ্ছে যে তার বাসার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু ওখানে বাবা মা থাকে এবং নিজস্ব বাড়ি, স্থায়ী বাড়ি। আজকে পুলিশের একটা লোক আমাকে ফোন দিছিল যে তার বাসার ঠিকানা কোথায়। ঠিক আছে, পরে আমি নারায়ণগঞ্জ যে তারাবা পৌরসভা রসুলপুর গ্রামে ওই ঠিকানাটাই দিছি, এবং ওইখানে সুমা আক্তার নামেই সবাই তাকে চেনে, এবং সুমা আক্তারকে ওখানে গেলে পাওয়া যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে বাবা মার কাছে গেলে তো সুমা আক্তার ওখানে যাবেই। এই জন্যে প্রশাসনকে আমি ঠিকানা দিছি যে নারায়ণগঞ্জ জেলার, যেহেতু হচ্ছে যে সবুজবাগ, ছায়াবিধি সবুজবাগ, ওখান থেকে তাকে বের করে দিছে ঘাট ধরে, সেখানে নেই। এবং আরেকটা বাসা নিয়েছিল, সেখানে নেই। আরেকটা জায়গায় গেছে, সেখান থেকে সে বেড়ে গেছে, এখন আছে ধুনিয়া যাত্রাবাড়ি 304 নম্বর বাসায়। তো সেখানে হচ্ছে যে আপনারা বের করবেন, কিন্তু নাসর বান্দা ওই লোক আসলে ছাড়ছে না, এবং ওই লোক কোনোভাবে ছাড়বেও না। কারণ হচ্ছে যে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা। ওই লাখ বলছে যে এই মহিলা কতটা ভয়ঙ্কর দেখেন, তাকে তার গাড়ি ভাঙছে এবং তাকে উল্টো মামলার ভয় দেখাচ্ছে। এবং আজকে তাকে ফোন দিয়ে বলছে যে আপনি আমার ভিডিও ছাড়ছেন কেন, যে মানে যে ভিডিও আমি ছাড়ছি, আমি একজন সাংবাদিক, আমার ভিডিও ছাড়া রাইটস আছে, কারণ আমি ভিডিও ছাড়তেই পারি, কারণ এটা একটা পাবলিক ফিগার, এবং ওর যত অকাম অকাম কুকাম আছে এগুলো কিন্তু বের করার দায়িত্ব আমার। সেখান থেকে ভিডিওটা ছাড়ছি, তাকে হচ্ছে তো ভয় বেঁধে দেখাচ্ছে, তাকে হচ্ছে যে এই মামলা নাকি আসলে তাকে নাকি সাইবার মামলা। কিন্তু দেখেন বর্ষা চৌধুরী কিন্তু আগে ওই ভিডিও ছাড়ছে, মামলা কিন্তু সেই খায়। ঠিক আছে, ওই লোকের আগে কিন্তু ভিডিওটা ছাড়ছে বর্ষা চৌধুরী, এবং ওখানে কিন্তু দেখাইছে, এবং তাকে নানান রকম মামলা হুমকি হুমকি দিচ্ছে। কিন্তু ছেলেটা হচ্ছে যে খুব, আমার কাছে ভালো লাগছে যে সে খুব ইন্টেলিজেন্ট একটা মানুষ, এবং হচ্ছে সে খুব মেধাবী,
এবং কতটা মেধাবী ওনার সাথে আসলে আমি একদিন হচ্ছে চা খেলাম, 1 ঘন্টা গল্প করলাম। সেখানে আমার কাছে মনে হয়েছে যে ওই লোক ছাড়ার লোক না, ঠিক আছে। আবার ফেসে যাচ্ছেন বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার, আমার কাছে মনে হলো আর কি। কারণ ওই 3-4 লাখ টাকা ক্ষতিপূরণ না দিলে আপনি হচ্ছে একজনের গাড়ি ভেঙে দিচ্ছেন, আপনি তাকে ফাঁপড় দিচ্ছেন, মামলা করে আপনার কিছুই করতে পারবো না। আমার 2 স্বামী 24-25টা মামলা করছে, আমার কিছুই করতে পারে না, আপনিও কিছু করতে পারবেন না। আপনি এই যুগে এসে আওয়ামী লীগের আপনি পরিচয় দিচ্ছেন। আওয়ামী লীগ এখন কেউ হিসাবে গণে? মানে এই লোকটা আসলে কি রকম একটা বাটপার, কোন সময় কোনটার পরিচয় দিতে হবে সে সেটাই জানে না। আসলে এর হয়তো অভিশাপ থেকেই এমন হচ্ছে এবং বারবার ধরা খাচ্ছে। জেনিফার খান লেগছে যে ভাগ্যিস আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারেনি। আমি আসলে ব্ল্যাকমেল না, একজন মানুষ অন্যায় করছে তার শাস্তি দেওয়ার জন্যই কিন্তু আমি হচ্ছে যে আপনাদের সহযোগিতা নিচ্ছি এবং আপনারা প্রতিদিন 20 থেকে 25 লাখ মানুষ আমাকে দেখছেন। গতকালকে দেখলাম 28 লাখ মানুষ দেখছেন। আমি আসলে চাচ্ছি যে কন্টিনিউ এটা রাখতে এবং হচ্ছে যে জানেন, কারণ হচ্ছে সবাই শুরু থেকে জানেন আসলে কি হয়েছে। সেটা হচ্ছে যে আমি যে জলিল, আমি হচ্ছে যে একটা স্ট্যাটাস দেই গড মেরিট, ওখান থেকে বিভিন্ন আমি জানতে চাই এই সময় বর্ষা চৌধুরী আসলে কুকীর্তি এবং বিভিন্ন মানুষকে জানাই যে তাকে নিয়ে আসলে জানান সে আসলে কেমন। আমি ফেসবুকের আদলেই বলছি, সেই লোকটা আমার তার প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা থাকবে। উনি আমাকে দিল যে ওনার নাম হচ্ছে সোমা আক্তার, ওনার নাম বর্ষা চৌধুরী না। ওনার বাড়ি হচ্ছে যে নারায়ণগঞ্জ তারাবা পৌরসভার রসুলপুর গ্রামে, পূর্ব রসুলপুর গ্রামে। প্রথম জলিলের সাথে প্রেম হয়, আপনি এই বিষয়গুলো বের করেন। পরে ওই ভাবে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে খুঁজতে খুঁজতে একটা দোকানে গিয়ে পাই এবং দোকানে গিয়ে আমার এই পেজে হচ্ছে পিন পোস্ট দেওয়া আছে, সেখানে আপনারা দেখবেন। পরে ওখানে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি এই নামে কাউকে চেনেন কিনা, কিন্তু অনেকে চেনে না। পরে ওই লোকটা যাকে হচ্ছে মিথ্যা মামলায় ওর বাসায় হচ্ছে পানি আনতে গেছিল, ওকে হচ্ছে অ্যাসিড মিথ্যা মামলায় 7 মাস জেল খাটায়। ছেলেটা ফ্যামিলি এত গরিব এবং তার ভাই হচ্ছে যে মুন্না খানের বন্ধু, ওনার সাথে কথা বলছি। এই মুন্না খানের বন্ধু উনি জানাইছে ওনার বাবা আসলে একজন হকার এবং হচ্ছে বিভিন্ন তাবিজ করে ব্ল্যাক ম্যাজিক করে। ওনার বাবা, ওর বাবার থেকে মূলত দোয়া শুরু এগুলো শিখছে হচ্ছে সোমা আক্তার, যেটা দিয়ে হচ্ছে যে আমাকে, রাসেল মিয়া এবং মুন্না খানকে মূলত সে ব্ল্যাক ম্যাজিক করে আমাদের টাকা পয়সা হাতে নেয়। আমার 3 লাখ টাকা, রাসেল মিয়ার 7 লাখ টাকা এবং মুন্না খানের 25 লক্ষ টাকা। এগুলো আসলে ব্ল্যাকমেল করার, আমি আজকে ওটাই বলবো যে এই মানে ছাপরি বর্ষা চৌধুরী আসলে মানুষকে ব্ল্যাকমেল কিভাবে করে, ওই বিষয়টা কিন্তু আজকে সাবজেক্ট, যে বর্ষা চৌধুরী অর্থাৎ সোমা আক্তার কিভাবে মানুষকে ব্ল্যাকমেল করে, এই বিষয়টা আপনাদের জানাবো। আমার সাথে তার পরিচয় হচ্ছে যে 2019 থেকে। আমি ওনাকে ওইভাবে চিনতাম না, আমিও কিন্তু তাকে সিম্পিতে এইভাবে গলা পড়া একজন এসিড দগ্ধ মেয়ে সারভাইভ করা, কিন্তু আমি জানতাম না তো তার বিয়ে হয়েছে এবং তার বাচ্চা। 2019 সালে আমি একটা ভিডিও আজকে পাইছি, একজন আমাকে দিল। ডিএ তায়েব ভাইয়ের হচ্ছে জন্মদিনে ওনার সাথে দেখা, ডিএ তায়েব ভাইয়ের জন্মদিনের ওখানে গিয়ে পরিচয়। সেই জন্মদিনে আমি এবং আমার ছোট বোন শানু গেছিলাম। সেখানে একটা ভিডিও একজন আমাকে আজকে পাঠাইছে। এই 19 সাল থেকে হচ্ছে যে তার সাথে পরিচয়। এর আগে একটা গান করছিলাম 2017-তে, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। আমার এই গানটা দিছিল হচ্ছে যে ওমর ফারুক, RTV সাংবাদিক, উনি আমাকে বসে লিরিক, কাজী শুভর এই গানটা তুই বানা, ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি। এটা আসলে ওখানে গিয়ে তখন থেকে তাকে আমি নামে চিনতাম, কিন্তু তার গানটা আমার ইয়ে ছিল না। আমি কাজী শুভর জন্য গানটা বানাই। তো 19 থেকে পরিচয়, আমি জানতাম না যে তার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এগুলো জানতাম না। ওকে মূলত যে রুমির সাথে বিয়ে হয়েছে, জ্যাকিকে মেরে ফেলছে, জ্যাকিকে বিয়ে করছে, এই বিষয়টাও জানতাম না। তমা মির্জা লেখছে যে এই বর্ষা চৌধুরীর কাহিনী শেষ হবে কবে। মিস রোনা লেখছে ছাপড়ি মহিলা। মাহি ইসলাম, আকাশ ভাই প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না,
শুনবো বর্ষা চৌধুরী কবে গ্রেপ্তার হয়েছে, হবে ইনশাল্লাহ। আমি তো বলছি আমার টাকা নেই, টাকা যে দিবে স্পন্সর করলে ওকে ধরবো। আমার আমার হচ্ছে আইন, আমার যে মামলা আইন যেগুলো সেগুলো ধীরে ধীরে ধরতে হবে। আজকে একটা আপডেট দিব একদম এক্সক্লুসিভ, সেটা জানবেন। সাইফুল ইসলাম সাপরি এক শ্রমিক ইভেন্টে আর করে না কেন? মিয়া তাকে এক্সিকিউটিভ ইভেন্টের করার অনুমতি দিয়েছিল। এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ইভেন্টের যে মালিক, ওনার সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছিল, ঠিক আছে, নানান কাহিনী, ওগুলো আরেকদিন বলবো নি। আয়েশা ইসলাম রাহমান মিনা লেখছে, আরে ভাই আমার তো ফেসবুক মনিটাইজই নাই, আমার ফেসবুক থেকে কোনো ইনকাম হয় না, আর ইনকাম করতে চাই না আমি। এটা শুধুমাত্র সাপরি বর্ষা চৌধুরীকে ইয়ে করার জন্যই। জানুয়ারি ইফতি লেখছে, তুমি শালা একটা বর্ষার দালাল নাকি? 100%। আমি একটা কথা বলি, ওকে নিয়ে যে প্রশংসা করে এবং ওকে নিয়ে যে আপনাদের মেসেজ লেখে, উনি মূলত হচ্ছে যে বর্ষা চৌধুরী ফেক আইডি। কারণ ও তো সহ্য করতে পারতেছে না, কারণ আমি তো সত্য কথা বলি, সত্য কথা বললে ওর আর সহ্য হয় না। পরে হচ্ছে যে ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে ওই লোকটা কই থেকে যেন আসলো, আসার পরে ভাই ওই বর্ষা চৌধুরীর কথা হা করে হাসতেছে। 2003 সালে উনি আসলে বিভিন্ন FM রেডিওতে গিয়ে মিথ্যাচার করতেন যে এসিড দগ্ধ, আমাকে এসিড মারছে। ওনার বয়স ছিল 7-8 এবং হচ্ছে যে উনি অনেক বৃদ্ধ ছিল। মানে গল্পটা এমন ভাবে বলতো, এবং আমার কাছে যে বলছে বুঝছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে সিনেমাটিক একটা ভাবে দেখতেছি, একটা মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়নি, তাকে ইয়ে মারলো। এবং দেখেন এই সাপরি বর্ষা এটা নিয়ে একটা মিউজিক ভিডিও বানাইছে, ঠিক আছে, মিউজিক ভিডিওটা আপনাদের দেখাবো আমি। এবং এমনভাবে সাজাইছে এবং ভাবে মিথ্যাচার করছে, আপনারা বিশ্বাস আসলে না দেখলে বিশ্বাস করবেন না, এমনটাই কিন্তু হয়েছে। তারপর গেলাম, উনি গল্পটা বললো, আমি বললাম আসলে জলিল, আমি আসলে জলিলের সাথে কথা বলতে চাই, জলিলের সাথে কথা বলতে চাই। তখন হচ্ছে রাত বাজে 8টা, জলিলকে ফোন দিলাম, জলিল আসলে কথা বলতে চাচ্ছে না। পরে আমি আসলে তাকে কৌশলে বললাম যে আমাকে জলিলের বাসায় নিয়ে যান। পরে জলিলের বাড়িতে গেলাম, জলিলের বাড়ি আমি জানি, ওনার বাড়ি হচ্ছে যে শরীফ মেলামাইন, শরীফ মেলামাইনের পাশে ওনার বাড়ি। ওখানে গেলাম, গিয়ে হচ্ছে যে তাকে আকুতি মিনতি করলাম, করার পরে বললাম যে জলিল ভাই, আমি আসলে আপনি ঢাকা থেকে আসি, এই জিনিসটা একটু কথা বলতে চাই। আমি আসলে কোনো বিষয় আগে তাকে ইঙ্গিত দেইনি, ইঙ্গিত দিলে যদি না বলে কথা, এই জন্য আমি তার সাথে দেখা করতে চাই। উনি বললো আমি বিএনপির পার্টি অফিসে আছি, বিএনপির পার্টি অফিসে আসলে আমাকে পাবেন। পরে ওই লোককে নিয়ে এবং আমার ছোট ভাই গেছে একজন, ছোট ভাইকে নিয়ে আমি মূলত বিএনপির পার্টি অফিসে যাই। পার্টি অফিসে গিয়ে ওনার সাথে দেখা করি, দেখা করার পরে উনি জানেই না আমি আসলে কেন কেন গেছি, ঠিক আছে। উনি বলছে কি জন্য আসেন একটু বলা, না আমি বললাম যে একটা ইন্টারভিউ করবো, আসলে কথা হবে সরাসরি। আপনি একটা জিনিস দেখেন, কোনো কিছু আপনি যদি মানে প্রিপারেশন নিয়ে করেন, কোনো কিছু হবে না, আপনি শুরুটা করবেন যেভাবে হবে ওটাই কিন্তু সত্য। পরে জলিল ভাইকে বললাম, জলিল ভাই হেসে দিল, বলছে না আমার নাম তো সোমা আক্তার, আমার সাথে প্রেম ছিল, আমি তো বিবাহিত, আমাকে বিয়ে করতে বলছিল, আমি আসলে তাকে কেন বিয়ে করবো, ঠিক আছে, বিয়ে করতে বলবো তো হচ্ছে আমার একটা বন্ধু আসে, বন্ধুর সাথে ও ঢাকায় ঘোরে। আমি আবার বলছি যে রুহিয়াপা কিন্তু, যে তার খালাতো বোন রুহিয়াপা কিন্তু বলছে কলারাতে সে ধরা পড়ছে, সে কিন্তু আসলে সেক্স ওয়ার্কার ছিল এবং গুলিস্তানে 100 টাকায় সেক্স ওয়ার্কারের কাজে সে ইয়ে হতো, এমন বিভিন্ন তথ্য আমার কাছে ইনবক্সে অনেকেই দিছে। এবং জলিল মিয়ার আগেও হচ্ছে নাকি একটা বিয়ে হয়েছিল, সে স্বামী হচ্ছে রাখিনি, সে চলে গেছে। তো তারপরে আমি বলি সেটা হচ্ছে যে পরে জলিলের সাথে বিয়ে করার জন্য সে পাগল, এবং জলিলকে ফাঁসানোর জন্য দেখেন, জলিল হচ্ছে যে ওই জায়গার মধ্যে খুবই টাকা পয়সাওয়ালা মানুষ, এবং জলিল তাকে বিয়ে করতে না সে এবং মা, এবং সে পরিকল্পনা করে কেরোসিন তেল দিলে আগুন লেগে দেয়। তার গলায় একটা জর্জেটের কাপড় ছিল, সেই জর্জেটের কাপড় আসলে যখন আগুন ধরে যায় সে পুষ্কুনিতে গিয়ে লাভ দেয়, এবং যে সে বলছে বাথটবের গল্প এবং বাংলো বাড়ি, এগুলো সম্পূর্ণ মিথ্যা।
এবং এটা ছিল হচ্ছে প্রথম ব্ল্যাকমেল। কারণ হচ্ছে যে জলিলের অনেক টাকা ছিল, তারা ভয় পাইছে। এসিড মামলার নিয়ম হচ্ছে যে 3 মাসের নিষ্পত্তি দিতে হবে এবং করতে হবে। তখন হচ্ছে যে জলিলের যেহেতু বাবারা জমিদার ছিল ওখানকার, পরে 3 মাসের জিনিসটা সিআইডির মাধ্যমে কচু ক্ষেত থেকে ওর হচ্ছে যে যে রন্নাটা পলিথিন করে বা মা ওখানে দেয়, এবং তার বন্ধুর জন্য একজন কথা বলতে আসে, তাকে হচ্ছে তার মা বাদী হয়েছে ধর্ষণ মামলাতে। সেই বিষয়গুলো আপনাদের হচ্ছে জানাবো। কেন এই গল্পটা বলছি, আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি সোমা আক্তারের যে মামলার কাগজপত্র এটা নিয়ে আমরা একটা প্যাকেজ করব, এবং জলিল মিয়ার কাহিনী আমরা এখানে শেষ দিব। এবং জলিল মিয়াকে সে ভয় দেখাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় এক ধরনের ব্ল্যাকমেল। এবং তার কাছে 20 লক্ষ টাকা দাবি করে, কিন্তু যেহেতু সিআইডির মাধ্যমে মানে মীমাংসা হওয়ার জন্য, কিন্তু সিআইডির মাধ্যমে যখন ধরা পড়ে যায় তখন হচ্ছে যে তিনি আর ওই জিনিসটা পায় না। তখন হচ্ছে যে তিনি আসলে ওরা ওখান থেকে পালিয়ে এবং যাত্রার বাড়ি চলে আসে, ঠিক আছে। কিন্তু সে মানে জলিলের বিষয়টাকে এমন যে জলিলকে আসলে ব্ল্যাক ম্যাজিক করে তাকে বোঝানো হয়েছে যে বর্ষা চৌধুরী তো কষ্ট পাইছে, পুড়ছে, আগুনে পুড়ছে মেয়েটা, এবং যে কয়েকদিন হাসপাতালে ছিল জলিল এবং বন্ধুরা সাথেই ছিল, তাকে ওখানে রিস্কায় করে নিয়ে গেছে, ঢাকা মেডিকেল আসছে, ঢাকা মেডিকেলে জলিলের নামে মামলা করতে চাইছে। কিন্তু তখন এই সোমা আক্তারের নামে হচ্ছে যাত্রীবাড়ি থানায় একটা মামলা ছিল, যেটা সেক্স ওয়ার্কারের ইয়েতে ধরা পড়ছে, যেটা রুহি আপা বলছিল, সেটা কিন্তু একদম সত্য। গতকালকে আমি যাত্রাবাড়ি গেছি, কলার আড়তের ওখানে আশেপাশে খবর নিছি, এবং আমি একটা ভিডিও ছাড়ছি, দেখলেন, ঠিক আছে, যার হচ্ছে যে টোটাল সত্যতা আর কি, যে উনি তো স্বীকার করছে রুহি আপাকে সে খালাতো বোন মানে না, হুইজ রুহি, কিসের খালাতো বোন, তাকে চেনে না, ঠিক আছে, ঢাকায় কুট্টি, এ পর্যন্ত যা দেখলেন সম্পূর্ণ কিন্তু একটা নাটক, এবং এই মহিলার একটা আপনার হচ্ছে যে এই ফাপরবাজ মহিলার একটা নাটক, এই নাটকে কিন্তু সে ধরা খেয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতেছেন, যে আপনারা যে প্রতিটা মিথ্যা কথা বলে মা আমার পানি দেয় নিয়েছে, বন্ধু কেমন লাগে পানি। এত কথা আপনার কেমনে বল ভাই, আমার কয় মিনিট হয়েছে, এই মিনিটেই দেখেন আমি 18 মিনিটেই কথা বলতে পারতেছি না, 1 ঘন্টা কেমনে বক বক করেন। তারপর হচ্ছে যে তাকে 20 লাখ টাকা মামলা তোলার জন্য হচ্ছে যে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সিআইডি বের করে ফেলে, এবং কচু ক্ষেত থেকে এই কেরোসিন তেলের যে আলামত বিষয়গুলো সেটা আসলে বের করে ফেলে। এই হচ্ছে তার জীবনের প্রথম ব্ল্যাকমেলের গল্প। আরো গল্প বলবো, তার আগে কমেন্টগুলো পড়ি। সবাই যদি তাকে দর্শন করতে চায়, মেয়েদের কি হবে, চিন্তায় ঘুমাতে পারি না। সাদিয়া সাহেব, ভালো ভালো মেয়েদের কেউ দর্শন করে না, ভালো মেয়ে ঠিক। রুনা শেখ দেশের সোমা, তোর মাঝে কি এমন আছে সবাই তোকে চায়, শালি বাটপার মিথ্যাবাদী, নিজের মানুষের ভিডিও রেখে মানুষের বিপদে ফেলা, উল্টা আমাকে দর্শন করে। সাইফুল ইসলাম, সাপড়ির মেয়ে আপনার সাথে কি বেয়াদবি করছিল একটু যদি বলতেন। বেয়াদবি হচ্ছে যে আমার সাথে যখন থাকতেন তখন হচ্ছে তার লোক ছিল, এবং ফিটিং দেওয়ার ইচ্ছে ছিল মুন্না খানকে মূলত তার ইচ্ছে ছিল যে নারায়ণগঞ্জে তার একটা খালাতো বোন আছে, ওই বাসাতে নিয়ে যাবে, তাকে হচ্ছে যে মদ খাওয়ায় তাকে হচ্ছে যে ভিডিও করবে, অশ্লীল ভিডিও করে তার থেকে কোটি টাকা হাতিয়ে নেবে, এরকম প্ল্যানিং ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় মুন্না খান অনেক ইন্টেলিজেন্ট এবং খুব চালাক,
এটা যদি করতো তাহলে সোমা আক্তারের খবর আছিল। সুবর্ণ ইসলাম, বর্ষার সাথে আপনার মধুর কোনো স্মৃতি বলেন। মধুর স্মৃতি হচ্ছে যখন হচ্ছে যে ঠিক একটা থেকে 3টা পর্যন্ত আমরা হচ্ছে যে কি বলে স্বামী স্ত্রী যেটা মধুর মিলন বলে সেই জায়গায় আমরা থাকতাম 1টা থেকে 3টা পর্যন্ত, এবং 3টা থেকে যখন 4টা পর্যন্ত সে ঘুমাইতো আমাকে বলতো যে আমার মাথাটা বুলায় দে, আমি ঘুমাবো। আমি মাথা না বুলান পর্যন্ত সে ঘুমাতে পারতো না, এবং না ঘুমান পর্যন্ত আমি মাথা বুলিয়ে দিতাম। এটাই হচ্ছে আমার কাছে মধুর স্মৃতি। মনীষা প্রমাণ লেখা, আপনি যে শুরু করলেন ভাই, আপনার দম আছে। দেশে কত কিছু ঘটে গেল, সোমা বাটরানির বাটপারি বের করেই যাচ্ছেন। শোনেন, আমি একটা কথা বলি, আমার কিন্তু দেখেন, আমি হচ্ছে যে আজকে একটা নিউজ করছি, সেটা হচ্ছে যে কুমিল্লা থেকে একটা ডাক্তারের মেয়ে ঢাকা শহরে আসছে। তিনি হচ্ছে যে ভালোবেসে একটা ছেলের কাছে আসে, কিন্তু তার বাবা ডাক্তার ওর মেয়েকে হচ্ছে 30 লক্ষ টাকা এবং 50 ভরি স্বর্ণের মামলা করে দিছে। তারই কিন্তু মেয়ে। এই নিউজটা আমার কাছে পড়ছে, সারাদিন করছি। কালকে শুধু কাজ হচ্ছে যে পুলিশকে ফোন দিব এবং তার বাবাকে ফোন দিব। এই কাজটা করলে শেষ। দারুণ একটা রিপোর্ট কালকে পাবেন, আপনারা কালকে দেখবেন। ফাল্গুনি টিভির যে পেজ আছে, অফিসিয়াল পেজ, ওখানে পাবেন। আজকে টোটালি করছি শুধুমাত্র কল রেকর্ড। আমাদের হচ্ছে যে নিউজের নিয়ম হচ্ছে ক্রস চেক করতে হয়। আমি ছেলের সাথে কথা বলছি, মেয়ের সাথে কথা বলছি, তারপর হচ্ছে যে ছেলের দুলাভাইয়ের সাথে কথা বলছি, এবং সেখানে পুলিশ নাকি ফোন দিয়ে হুমকি দিচ্ছে, যেখানে মেয়ের বয়স 21, সাবালিকা, সে নিজের স্ব ইচ্ছায় বিয়ে করছে, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ, সেই ছবিগুলো যখন দেখাচ্ছিল, এবং মেয়েটা বলছে যে ভাইয়া আমি আপনাকে চিনি, আপনার নাম আকাশ নিবিড়, ঠিক আছে, মেয়ের নাম হচ্ছে আধিবা। তো হাসতেছে, তো বললো যে, আমি বললাম যে আমার বিয়ের অবস্থা কঠিন, করুণার অবস্থা, দেখো তোমাদের বিয়ের নিউজ করতে আসছি। মেয়েটাকে আমি এত ভালোবাসলাম, মেয়েটা আমাকে পল্টি দিয়ে গেল, এবং একদম 300 টাকার স্ট্যাম্প আমার একদম চোখে পড়ছে, কালকে আপনাদের দেখাবো। সেখানে দেখেন সেই 300 টাকার স্ট্যাম্পটা যদি আমাকে দিত আমার কোনো আপত্তি ছিল না, ওর প্রতি আমার কোনো অভিযোগই ছিল না। আমাকে জাস্ট 300 টাকার স্ট্যাম্পটা দিত এবং আমার কাছে আসতো, পা ধরতো আমার বাবা মার, ধরে বলতো যে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। আজকে দেখেন সে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতো, বিভিন্ন লাইভ করতো, আজকে কিছুই নাই। এবং আমাকে একটা স্বামী ঢাকতে গিয়ে 12টা স্বামী বেড়ে গেল। তার মানে বুঝছেন, আসলে যে সারা জীবন যে পাপগুলো করছে এবং মানুষকে হয়রানি করছে, ঠিক আছে। আপনার সিঙ্গার রুমা নামে একজন, যখন কৌশিকের বউ রুমা খুব ভালো গান করে, সুন্দর অনেক। সে কেন ভালো গান করে, এই জন্য যাত্রাবাড়িতে এসে তার নামে জিডি দিছে। এবং দেখেন যাত্রাবাড়ি থানায় কিন্তু তার নামে একটা ওয়ারেন্ট আছে, এবং যাত্রাবাড়ি থানার পুলিশ বলছে যে ওই মেয়েকে আমরা চিনি, যে জ্যাকি নামে একটা জামাইকে সে মেরে ফেলছে। তার মানে বোঝেন, পুলিশ পর্যন্ত তাকে চেনে, যে জ্যাকিকে যে মেরে ফেলছে এই বিষয়টা যাত্রাবাড়ি থানায় অবগত, এবং যাত্রাবাড়ি থানার বিভিন্ন পুলিশ বলছে এই মহিলাটা ভালো না, ফালতু এবং বাটপার একটা মহিলা। তার মানে বুঝছেন, যেহেতু যাত্রাবাড়িতে গেছে, উনি আসলে সবুজবাগের থানার ওসিতে জ্বালাইতে পাগল করে বলছে, এখন গেছে যাত্রাবাড়িতে, এবং যাত্রাবাড়িতে তার নামে কিন্তু মামলা আছে, এবং সে দুনিয়াতে থাকে। দেখেন আল্লাহ কিন্তু ওইদিকে ডেকে নিয়ে যাচ্ছে, যাত্রাবাড়ি থানায় গিয়ে জিডি করবে, যাত্রাবাড়ি থানা থেকে মামলা করবে, ও যাওয়ার আগে ওখানে অ্যারেস্ট হয়ে যাবে। মানে ওর জায়গাগুলো না আস্তে 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 ব্লক হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একদমই এক্সক্লুসিভ খবর, কারণ হচ্ছে যাত্রাবাড়ি থানাতে গেলে ও কোনো মামলা নেবে না, এবং হচ্ছে যে ওখানে গেলেই সে কট, কারণ ওই থানাতে তার হচ্ছে যে সে তো যুব মহিলা লীগের হচ্ছে নেত্রী ছিলেন, এবং দেখেন যে তারেক জিয়ার হচ্ছে যে সে চিল্লায় ইয়ে চাচ্ছে। তো সেখানে মনে করেন যে যাত্রাবাড়ি থানাতে গিয়ে ভালো হয়েছে, কারণ ধনিয়া হচ্ছে যাত্রাবাড়ি থানার আদলে, ওখানে গিয়ে আর হবে না। এবং গতকালকে মা বলছে, মাকে বলছিলাম যে আসলে মা হঠাৎ করে বসেছে, থামলো কেন, মানে মার সাথে আমি গল্প করি, খাই এবং মজা করি। সেখানে বললো যে তুই যদি 309-এর মামলাটা না দিতি তাহলে থামতো না। 309-এর মামলা দেওয়ার পরে ওর থামে গেছে, কারণ কি জানেন, ও মূলত ব্ল্যাকমেলটা করতো। ওই যেটা হচ্ছে সর্বশেষ আমাকে যেটা বলছে, ডিএ তাইবকে সে ব্ল্যাকমেল করতো। ডিএ তাইবের হচ্ছে একটা অশ্লীল ভিডিও তার কাছে আছে 2 ঘন্টার, যেটা
ডিএ তাবকে ব্ল্যাকমেল করতো, ডিএ তাবকে যখন আপনি বলতো তখন ডিএ তাবের সামনে তার বউ থাকতো এবং ডিএ তাবকে যখন তুমি করে বলতো তখন বলতো যে ডিএ তাবের বউ সামনে নাই। এভাবে ব্ল্যাকমেল করে ডিএ তাবের থেকে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা খাইছে, ঠিক আছে। এবং ডিএ তাবকে বলছে যে এভাবে আমার সামনে বলছে যে তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি এই অশ্লীল ভিডিও আমার পেজে আপ দিয়ে আমি সুইসাইড করব। কিন্তু দিন শেষে দেখেন সে একজন পুলিশের সার্জেন্ট, দিন শেষে তারও তো একটা মান সম্মান আছে। সেখানে ধরেন যে ভিডিওটা যদি আপলোড দেয় তাহলে তো মান সম্মান থাকবে না, কারণ ভিডিওটা আমি দেখছি এবং আমার কাছে 3টে স্ক্রিনশট দিছে এই সোমা আক্তার, বর্ষা চৌধুরী, সাপড়ি। তাহলে বোঝেন, ধরেন যে আমার একটা অশ্লীল ভিডিও আছে, কেউ যদি ছাড়ে আমার তো মান সম্মান থাকবে না। কারণ হচ্ছে যে আমি যত কথাই বলি, যখন একটা অশ্লীল ভিডিও আপনি দেখবেন তখন আমার প্রতি একটা ঘৃণা জন্ম নেবে। এবং এই জন্য হচ্ছে যে ডিএ তাইব এবং মাহমুদ ছানি ওর কাছে ধরা, এবং ধরা দেখেই মূলত ওরা হচ্ছে যে এই অবস্থা। মনীষা প্রমাণ এসে কৌশিক ভাইকে সামনে আনার চেষ্টা করেন, অনেক কিছু বেরিয়ে আসবে। জ্যাকির মতো কৌশিককেও স্বীকার করেছে, জ্যাকি মারার পর তারপর আপনি স্বীকার করেছিলেন। হ্যাঁ, আমি কিন্তু কৌশিকের সাথে কথা বলছি। কৌশিক নতুন বিয়ে করছে এবং তার ঘরে একটা নতুন বাচ্চা, এবং সে ভয় পাচ্ছে, বলছে যে ভাইয়া আমার একটা নতুন সংসার আছে, এখানে কথা বলতে গেলে এই মহিলা ভালো না। তাতে করে হবে কি, তাতে করে হবে যে উনি আমার সংসারটা ভাঙবে। আমি এই মহিলাকে নিয়ে কথা বলতে চাই না, এবং আমার সাথে কথা হয়েছে এবং আমার তার বিষয়ে আমি এই জন্য ইয়ে করছি। কিন্তু কৌশিক যে তার স্বামী এটা আমি বের করব, কারণ হচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব। প্রয়োজনে চিঠি লেগে কৌশিকের শ্বশুরের কাছে পাঠাবো, শাশুড়ির কাছে পাঠাবো, এবং কৌশিকের বইয়ের নাম্বার আমার কাছে আছে, ঠিক আছে। বইয়ের সাথে বউ একজন সিঙ্গার, আমি তাকে চিনি, ঠিক আছে। যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, সবার ইয়েতে থাকতে হবে। কৌশিকের বইয়ের নাম্বার আমার কাছে আছে এবং কৌশিকের নাম্বার আমার কাছে আছে। কৌশিককে বিয়ে করছে আমার বন্ধু রনি, আমেরিকা থাকে। ও আমাকে নিশ্চিত করছে যে হ্যাঁ কৌশিকের সাথে তার বিয়ে হয়েছে। আর কৌশিক কিন্তু রনিকে চেনে। কৌশিক যদি আমার ভিডিওটা দেখে থাকেন, রনি হচ্ছে আমার বন্ধু, নোয়াখালী মাঝদি বাড়ি। ও আমাকে বলছে যে আপনার সাথে তার বিয়ে হয়েছিল এবং আপনার যাত্রা বাড়িতে থাকতেন। শেখ হাসিনা চেয়ে বড় পাওয়ার এই মহিলার। শেখ হাসিনা না হলে শেখ হাসিনা পালাইতো, ওই মহিলাকে কিছু করতে পারে না ভাই, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। রাইট, শোনেন, আমাদের মধ্যে সবচেয়ে শক্তিধর ছিল শেখ হাসিনা, সে কিন্তু পালায় গেছে। এবং আমি একটা কথা বলি, আমি তার নামে হচ্ছে 8টা ওয়ারেন্ট আছে অলরেডি। এটা শুধুমাত্র রাসেল মিয়া জানে, এবং রাসেল মিয়ার কোনো মামলাতে সে কিন্তু ভয়ে হচ্ছে যে কোর্টে যায় না। কোর্টে গেলেই কিন্তু একটা কাজ হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ছাপড়ি যে এত খারাপ ছিল এবং 22 বছর মানুষকে জ্বালাইছে, এটা কিন্তু আপনারা জানতেন না। এটা জানার জন্য আপনি দেখেন সে 100টা কথার মধ্যে 99 হচ্ছে মিথ্যা কথা বলে, এবং 99 মিথ্যা কথা বলে আপনারা কিন্তু তাকে ধরে ফেলছেন। আজকে এটা বলতেছে, কালকে এটা বলতেছে, পরশু এটা বলতেছে। এবং সুখবর হচ্ছে যে ছেলের গাড়ি ভাঙছে আমাদের টেলিভিশনে লাইভে আসবে এবং সরাসরি কথা বলবে, এবং কি পরিমাণ মিথ্যাচার করছে ওই ছেলেটাই কিন্তু আপনাদের জানাবে। আমি শোনেন, 1 ঘন্টার একটা লাইভ করি, আমি কিন্তু কিছু কিছু নতুন ইনফরমেশন যোগ করি। আপনারা মনে করছেন প্রতিদিনই একই গল্প বলছি, একই গল্প শোনাচ্ছি না। কারণ হচ্ছে যে আমি আপনাদের মনে করে দিচ্ছি, সে 2003 সালে FM রেডিওতে বলছে এসিড দগ্ধ, সে এসিড সার্ভাইভার এবং মেয়েদের আইডল ছিল সে, কিন্তু না, সে একটা বাটপার। তার রুহি আপা তার বিয়ের ভিডিও ছাড়ছে 2008 সালে। তাহলে 2003 সালে কিভাবে এসিড নাটক সে করলো এবং আমাদের সারা বাংলাদেশের সিম্পিতি সে গ্রহণ করলো? এই বিষয়টাই হচ্ছে আপনাদেরকে প্রতিদিন আমি প্রতিদিন জানাই। কেন জানাই জানেন? কারণ এটাতে অবশ্যই একটা কাজ আছে এবং এটা জেনে আপনারা উপকৃত হবেন। এবং মা যেটা বললেন, ও থামতো না, ও হচ্ছে ব্ল্যাকমেল করতো। মূল কারণ হচ্ছে যে তুই আমার কথা শুনবি, না হলে আমি এই মুহূর্তে লাইভে গিয়ে হচ্ছে সুইসাইড করব। এই কথাটাই সে বলতো। এই কথাটা বলেই মানুষকে ব্ল্যাকমেল করতো। যখন আমি 309 মামলা দিলাম, মামলাটা সিআইডিতে আছে। এই মামলাটা যখন আমি গেল, এই সিআইডি থেকে আমাকে বলা হয়েছে এই মহিলাকে নাম্বার ট্র্যাকিং করছে এবং হচ্ছে যে ওর কাজী এবং ও অ্যাডভোকেট, ওদেরকে হচ্ছে আমরা রিমান্ডে নিয়ে আমরা মূলত প্রমাণ করব যে বিয়ে করছে কিনা। কারণ হচ্ছে যে
এই কাজীর এবং হচ্ছে যে মূল সাক্ষী হচ্ছে কাজী এবং অ্যাডভোকেট, ওদেরকে নিলে মূলত হবে। কারণ হচ্ছে পুলিশের কাছে গেলে ওরা পুলিশকে ম্যানেজ করে ফেলতেছে, এই জন্য মামলা আমরা সিআইডিতে দিছি, সিআইডিতে দিয়ে আমরা মূলত তাকে হচ্ছে যে অন্যভাবে ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে, প্রশাসনিকভাবে। এবং মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং মানুষকে এ প্রশাসন সে প্রশাসন এগুলো বলে। কিন্তু শোনেন, বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার পালানোর পরে আইনের প্রতি একটা শ্রদ্ধা, মানুষের ভালোবাসা বাড়ছে। কিন্তু আপনাদের একটা কথা বলি, আপনাদের যদি এরকম আইনের জটিলতা মনে হয়, নিজে অন্যায় করছে কেউ, আপনি পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না, আপনার হচ্ছে কোন থানা হোক, যে থানায় হোক আমাকে বলবেন। আমার ওই রকম একটা পাওয়ার আছে, যেটা হচ্ছে আমি থানায় কথা বলে নিউজ করে আপনাদের পক্ষে আমি কাজ করার জন্য আমি বলছি। এবং আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি কারো এরকম থাকে, সাপোর্ট থাকে, আমাকে একটা যদি ক্যামেরা কেউ কিনে দেন, এবং আমি চাই সেই ক্যামেরা দিয়ে আমি প্রতিদিন কিভাবে অনুসন্ধান করি সেই লাইভটা আপনাদের দেখাবো। যদি কারো এরকম মনে হয় যে ধরেন যে সনি এফএক্স যেগুলো ক্যামেরা আছে, এটা করলে হয় কি, আমি আসলে লাইভ টেলিকাস্ট করতে চাই এবং আমি জানাতে চাই যে সাপড়ি আসলে কোথায় কোথায় কি ধরনের অপরাধগুলো করছে। আমি আসলে থাকে না যে আপনাদের জানাবো, আপনাদের দেখাবো, নো নেভার। আমি কোন কোন কাজে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আমি লাইভ করতে চাই এবং কথা বলতে চাই 3 ঘন্টা, যে আমি এই কাজে যাচ্ছি, এরপরে কি হবে, এখান থেকে কি হয়েছিল। আমি আসলে ফিরদৌসি শারমিন সুমি, সে আর সুইসাইড নাটক করতে পারে না 309 ধারা ভয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাকে উত্তর থানার ওসি, উনি হচ্ছে আমার কলেজ বড় ভাই, বলছে এই মেয়েটার নাটক বেড়ে গেছে, তুমি 309 একটা মামলা করে দাও। কারণ হচ্ছে যে যেহেতু তুমি তার স্বামী এবং সে স্বীকার করছে, সে তোমাকে বারবার ভয় দেখাচ্ছে এবং সামাজিকভাবে এও প্রতিপন্ন হচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমার ছোট বোন ভয় পাচ্ছে, আমার বাবা মা ভয় পাচ্ছে, এবং সে বারবার হচ্ছে আমার নাম নিয়ে যাচ্ছে যে আমি মারা গেলে আমার জন্য দায়ী আকাশ নিবিড়, ঠিক আছে, সে আমাকে বারবার দিচ্ছে। তারপর মুন্না খানকে বলতেছে, এবং রাসেল মিয়ার কাছে সে কট খেয়ে গেছে। রাসেল মিয়াকে সে ভয় পায় বিধায় ও আসলে কোর্টে যায় না কি জন্য, কারণ রাসেল মিয়ার সামনে সে যেতে পারবে না। কারণ হচ্ছে যে রাসেল মিয়ার যে মামলা 4-5টা সম্পূর্ণ মিথ্যা মামলা, এই মিথ্যা মামলার জন্য রাসেল মিয়ার সে সামনে ভয় যায় না, এবং সে রাসেল মিয়াকেই শুধু ভয় পায়, এবং রাসেল মিয়া তাকে যেটা বলে সেটাই করে। কারণ হচ্ছে রাসেল মিয়ার এগুলো সব মিথ্যা মামলা, এবং রাসেল মিয়ার হচ্ছে কি যে অত চিত্রনায়ক আমাকে বলছে, ভাই দেখেন আমি আল্লাহকে ভয় পাই, এবং হচ্ছে যে আমি আসলে গত কয়েকদিন আগে হচ্ছে যে থানার ওসি বলছে যে ওই ছেলেটা ভালো, যে উনি আসলে চলে আসে থানায়, আমি আসলে কি করবো, যেহেতু আসামি আমাকে ধরতে হবে। সে অনুতপ্ত এবং ভালো একটা রিপোর্ট গেছে, এবং থানা থেকে রাসেল মিয়ার পক্ষেই রিপোর্ট যাবে ইনশাল্লাহ। দোয়া করি, সবাই দোয়া করবেন। কারণ হচ্ছে এই মহিলার ব্ল্যাকমেল থেকে সবাই বাঁচুক। মনি নিউ আপডেট নেই, কিছু থাকলে বলেন, একই কথা ডেইলি বলেন। হ্যাঁ, আপনি পুরো লাইভটা দেখবেন, আমার কিন্তু অনেক আপডেট আছে, আমি কিন্তু টুকরো আপডেট দিয়ে দিই, ঠিক আছে। আমি আপনাদের গল্পটাই মনে রাখতে চাই, আমি দাম করে দেখবেন যে নতুন একটা এপিসোড দিয়ে দিচ্ছি। ধরেন যে আজকে আমি স্টোরিটা লিখবো, কালকে 2 মিনিটের একটা স্টোরি পাবেন। কেন এই সাপড়ি বারবার মানুষকে ব্ল্যাকমেল করে মিথ্যা নাটক করে মরার, ঠিক আছে, এই বিষয়টা আপনারা পাবেন এবং আপনারা জানবেন। 2 মিনিটে আপনাদের গল্প শেষ করে দেব। এই সাপড়ি কেন মানুষকে ব্ল্যাকমেল করতো নিজে মরার নাটক করে, ঠিক আছে। আমাকে আজকে লিখতেই হবে এবং কালকে বানাতেই হবে, এবং কালকে 11টার মধ্যে আপ করতে হবে। তাহলে বোঝেন কি রকম প্রেশার। প্রশাসনিকভাবে আমাকে এটা দেওয়া হয়েছে, 2 মিনিটের একটা প্রতিবেদন করতে হবে, 2 মিনিটের প্রতিবেদন করে আপনাদেরকে দেখাতে হবে। আপনারা যদি তার ধরেন যে 50-50 একটা হবে, বিচার হবে। আমি যে নিউজটা করবো এর সত্যতা এবং সবকিছু আপনাদের কাছে থাকবে, এবং আপনারা এর হচ্ছে যে ভোট দিবেন, এবং আপনারা কমেন্ট করবেন যে এটার সত্যতা কি, আমি যে নিউজটা করছি এটা আসলে সত্য নিউজ নাকি মিথ্যা নিউজ। এটার উপরে সিআইডি তদন্তের মধ্যে 309-এর একটা হবে, তদন্ত হবে, এবং এটা হচ্ছে যে আজকে লিখতেই হবে এবং কালকে 11টার মধ্যে আপ করতে হবে। যেহেতু আমি গতকালকে ভাবছি, গতকালকে মঙ্গলবার, আজকে বুধবার, ঠিক আছে, যেহেতু আজকে বুধবার অলরেডি রাত 12:05 বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। তার মানে কি বৃহস্পতিবার রাত 11টার মধ্যে কেন বর্ষা চৌধুরী ব্ল্যাকমেল করে মানুষের
মানুষের কাছে লাইভে গিয়ে মডার্ন নাটক করে মানুষকে ব্ল্যাকমেল করে লাখ লাখ কোটি কোটি টাকা হাতায় নিত। এটা 2 মিনিট অথবা 3 মিনিটের মধ্যে একটা রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে কিন্তু আপনাদের জানাতে হবে। আল সাপাস মৌ, আপনি আমাকে গালি দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে লটির বেটি, আপনাকে একটা গালি দিলাম। এই গালিটা হচ্ছে রুনা খানের খুব পছন্দ। রুনা খান কেমন গালিটা কেমন? লটির বেটি মৌ। রুনা খান একটা গালি দাও মনিরে, নামের বানিয়ে ঠিক নাই, জন্মে ঠিক নাই, সাপরি। এগুলো সব বর্ষা চৌধুরীর ফেক আইডি। ও রুহি আপু একটা লাইভ মানে একটা মামলা। রুহি আপু কই গেল? রুহি আপু আপনি কোথায়? আপনি কি মামলার ভয়ে পড়ে গেলেন নাকি কোথাও ঘুরতে গেছেন? রুহি আপু ভয় পায় না, ভয় পাওয়ার মানুষ না, সে গোছাচ্ছে। এবং ডাক্তারের থেকে, নীলক্ষেত থেকে ডাক্তারি সার্টিফিকেট মানুষের নকল রুহি আপা লাগে, ওটা তো আমি বের করবো। মিস রুনা, ওই গালিটা তোমার তোমার ইয়েতে ভাল লাগে, লটির বেটি। সাইফুল ইসলাম, সাপরি মেয়ের বেয়াদবি কথাগুলো শুরু করেও তো বললেন না, বেয়াদবির কথাগুলো শুরু করেও তো বললেন না। বলছি তো, শারমিন দি বলেছে ওরা ব্লক করে দেন। হ্যাঁ দিয়েছি। শারমিন আছে তুই তারা বর্ষা আবার মার্কা মারা ব্যাং। সুপ্ত চৌধুরী, মৌ হইল বিচল আফা, লটির বেটি কাউয়া বুল, লুটির বিটি কয়া বুল। না না, এগুলো হচ্ছে বর্ষা চৌধুরী ফেক আইডি। ও তো আর থাকতে পারে না এবং খুব কষ্ট পায়। রাজু রাজা লাগছে, ও একটা খামকি খানিক, মানে উল্টা পাল্টা দিয়ে বলছে আর কি, খামকি। তবে আজকে অনেক কষ্ট করছি বুঝছেন। আজকে ওই যে রিপোর্টটা হয়েছে 15 মিনিট, বানাতে গেছে 3 মিনিট, আমি বানাচ্ছি 15 মিনিট। আদিফা, কালকে তোমরা পাবা এবং তোমাদের জীবন অনেক সুখের হোক, তোমরা অনেক সুন্দর জুটি, ছেলেটা অনেক ভাল লাগছে। কালকে রিপোর্টটা গেলে তারপরে বুঝবে। ভালোবেসে বিয়ে করছে কিন্তু বাবা মানে না। 15 মিনিট এবং ভয়েসটা আমি দিছি। আমার ভয়েসকে আপনারা শুনছেন কখনো? আগামীকাল আমার ভয়েসে প্রথম নিউজ আসতেছে। ভালো হলে অবশ্যই শেয়ার দিবেন এবং ভালো বলবেন। আমি কখনো ভয়েস দিইনি, ভয়েস দিয়ে নিউজ আগামীকাল আসতেছে প্রথম। ও কালকে ছাড়বে না হয়তো, বা কাল পরশু পরে, জানি না। তবে আমার নিউজ হচ্ছে কালকে ওইটা, ওই যে সাপরি বর্ষা চৌধুরী কেন বারবার নাটক করে, ব্ল্যাকমেল করে। ঠিক আছে, মানুষকে ব্ল্যাকমেল করে, মরার নাটক করে লাইভে এসে। এই লাইভে এসে মরার নাটক করার জন্য কিন্তু তাকে 309 মামলা দিছি এবং ওর ফরফরানি থামে গেছে। লালটু ভূত, হাই নীল সাংবাদিক, কমলা সাংবাদিক, টিয়া সাংবাদিক, সবুজ বেগুনি হলুদ কালা নীল লাল নীল, কত ভাই রে। আমি এখন সাদা সাংবাদিক, সাদা সাদা শার্ট, যেদিন যে পোশাক পরে আসবো সেই দিন সেই সাংবাদিক। ঠিক আছে। রাজু রাজা, বর্ষা চৌধুরী একটা খামকি মাগি, ওর মেয়ে একটা অনামিকা মনে হচ্ছে হয়ে গেল। সুপ্ত চৌধুরী বলেছে থাক, ওর বাচ্চা নিয়ে কথা বলার দরকার নেই, থাক, বাচ্চা নিয়ে কথা বলার দরকার নেই। ঠিক আছে, ও হয়তো বা বয়স হয়নি এবং সে বোঝেনি। ঠিক আছে। দারুচিনি ভাই, বর্ষার সাথে 2 মাস শুইছেন, আপনার বর্ষার দেখে ভয় লাগেনি, ভূতের মতো লাগেনি? চেহারা দোয়া এমাই কালী। শোনেন, ভালোবাসলে বুঝছেন চেহারা আর এগুলো লাগে না। আমি তাকে অনেক ভালোবাসতাম এবং আমি চাইছিলাম সে ভালো থাকুক। সাইফুল ইসলাম আছে সাপরি বলে নাকি সোভার দেখছি, ও একটা মিথ্যু বাটপার। সাউন্ড ঠিক আছে, আমি কিন্তু বারবার বলতেছি, মাঝে মাঝে কিন্তু আমার সাউন্ড প্রবলেম হয় এবং হচ্ছে সাউন্ড আজকে এখানে লাগাইছি।
সাউন্ডটা কি ক্লিয়ার? রুনা সাগর এসে ওই মেয়েকে দেখলে মনে হয় যে যা করবে তার আসলে সফল পাবে। মেয়ের আসলে ওই বয়সটা তো এরকম, মা হলে বাটপার, মেয়েকে বলা যাবে না। মেয়ে যখন 18 বছর পার হবে তখন যেটা করবে সেটা তো সেজন্য তো আমি আছি। নিতা নিশিতা আপনি লেখছেন রুমির বোনকে আনবো ইনশাল্লাহ। আর এল ব্লক বিডি লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন চৌধুরী অনুয়াপু চুপ করে গেল কেন? কেন গেছে আমি জানি না, কারণ হচ্ছে যে আমি আসলে ন্যায়ের পক্ষে। কেউ ভুল বললে, কেউ ভুল বললো, কে কি করলো এগুলো আমি দেখি না। আমার একটা নীতি আছে, আমি যেটা বলবো সেটাই। আর আমি জানি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। ঠিক আছে, হয়তোবা আমি তাকে বলছিলাম একটা লাইভ ডিলেট করতে, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে ওই ছাপড়ি মহিলা লাইভে কেন আসলো, আর ছাপড়ি মহিলা আমাদের এই জায়গাটা ভেঙে দিচ্ছে। আমি তাকে ওই লাইভটা ডিলেট করতে বলছিলাম, করেনি। এই জন্য 1 মাস শাস্তি, 1 মাস তার সাথে কোনো কথাই বলবো না, 1 মাস একদমই স্টপ। শুধু ওই যদি লাইভটা ডিলেট করে 1 মাস পরে ডিলেট হয়ে যাবে, এই জন্য 1 মাস স্টপ। এবং সে আমার কথা শোনেনি বিধায় আমি আসলে ওকে এর ভিতরে আর ঢুকাতে যাচ্ছি না। আমার কাছে মনে হলো যে সে মানে ভুল বুঝতেছে, এই জন্য আমি তাকে এই জায়গায় রাখিনি। এবং তাকে বলছিলাম যে যা হয়েছে লাইভটা ডিলিট করে দাও। তার সাথে কথা হয়েছে আমার ইনবক্সে এবং বিভিন্ন ইয়েতে। তারপরে আমার কোনো রাগ অভিমান নেই। আমার কথা হচ্ছে তাকে বলছি সে লাইভটা কেন রাখলো। তার মানে আমার সে ওই মহিলাটাই বড় হয়ে গেল, এবং মহিলাটা যে বাটপার সে একদিন টের পাবে, সেদিন টের পারলে বুঝবে। এই জন্য 1 মাস হচ্ছে তাকে আমি বলছি যে আমি কারোর উপর রাগ করলে 1 মাস কথা বলি না। এটা হচ্ছে আমার রাগের হচ্ছে শাস্তি। সুপ্ত চৌধুরী হচ্ছে ভাইয়া বাচ্চা মনে হয় মুন্না খানের ফিডব্যাক দিল মুখে গন্ধ, আপনি একটা ফিডব্যাক দেন। আমি একটা ফিডব্যাক দেবো কি? আমি তো আসলে আমার ফিডব্যাকটা বেশ ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে আমি লাস্ট টাইম আমার উপরে তুলে দিতাম, সে ঘোড়া চালাইতো। এটা হচ্ছে আমার আগের একটা ইয়ে ছিল। ফিডব্যাক হচ্ছে যে ও 15 মিনিটের বেশি, যেহেতু আমি তার স্বামী এবং সে আমার স্ত্রী, সে ফিজিক্যালভাবে খুব দুর্বল এবং 15 মিনিটের বেশি পারতো না। এবং সে খুব ইয়ে করতো, কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর ফিজিক্যাল একটা ইয়ে থাকবে, মনের একটা মিল থাকবে এবং লং টাইম থাকবে, এটাই তো স্বাভাবিক। সে 15 মিনিট পরে হচ্ছে যে কেমন জানি ইয়ে হয়ে যেত এবং হচ্ছে 15 মিনিটের বেশি থাকতে পারতো না। এটাই হচ্ছে তার দুর্বলতা, আর কিছুই না। সে শুধু ফরফরায়, কিন্তু ফিজিক্যাল স্টেমিনা খুব স্লো এবং সর্বোচ্চ 15 মিনিট। সাইবুল ভাই আপনাদের রাতে একটা গল্প বলেন, বলবো অন্যদিন। শোভানা ইসলাম জাবেদ এর আগে 2 স্বামী বলেছিলেন, তাদের সম্পর্কে কিছু বলেন। প্রথম স্বামীর নাম হচ্ছে নেসারউদ্দিন বাহাদুর। উনি হচ্ছে যে জাহাজের মেকার ছিলেন, দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে শরীফুল। এটা তো আমরা প্রমাণ পেলাম। তার বোন হচ্ছে যে তার বোন পানি খেয়ে তার বোন রুহিকে কিন্তু সে খালাতো বোন মানতো না। সে বলছে হুইজ রুহি, সে খালাতো বোন মেনে নিচ্ছে। মা আমার রেখে গেছে, পানি নেই, পচা পানিগুলো খাচ্ছি। দেখ ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি নতুন বাসায় গেলে বুঝছেন একটা রুম নিছি, আমি একটা স্টুডিও বানাবো অনেক সুন্দর করে এবং সাজাবো আপনাদের জন্য। এবং আপনারা যদি কেউ চান জীবনের গল্প জানাতে এবং বোঝাতে, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আমাকে হচ্ছে আমার বসে একটা পাওয়ার দিছে যে আপনার জীবনের গল্প আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন। যে গল্পটা আপনি কাউকে কখনো জানাতে যাননি, অনেক কষ্টের গল্প, আপনার কাছে মনে হয় যে দেশবাসীকে এটা জানানো উচিত। আমরা 1 ঘন্টার একটা এপিসোড করবো এবং 1 ঘন্টা আমাদের এখানে এসে বলবেন, যেটা হচ্ছে ফাল্গুনি টিভি। আমার বসে বলছে যে ভাইরাল হোক এবং জীবনের অনেক নানা অসঙ্গতি হোক, আপনার জামাই আপনাকে ছেড়ে গেছে, আপনাকে কষ্ট দিছে, যেমন আমার একটা গল্প, এটা কিন্তু একটা গল্প। আমি একটা মেয়েকে বাঁচালাম এবং হচ্ছে আমাকে সে
মানে আমি একটা মানুষকে ভালোবাসলাম, আমার কাঁধে পা দিয়ে মুন্না খানের কাছে গেল এবং হচ্ছে আমার জীবনটা 6 মাস লন্ডভন্ড করে দিল। বর্ষা চৌধুরী আমাকে বিয়ে করলো, বিয়ে করে নাসিকের যাচ্ছে এবং আমার 60 থেকে 80টা বিয়ের ছবি সেগুলো লুকিয়ে ফেললো এবং বিয়ের যে কাবিন 300 টাকার স্ট্যাম্পে সেটা সরিয়ে ফেললো। এরকম যদি কারো গল্প থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ পেজে দেওয়া আছে, এখানে হাই দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা যদি আপনার জীবনের গল্প বলতে চান, জানাতে চান, আপনারা সরাসরি আমার স্টুডিওতে আসবেন এবং আপনাদের সাথে আমরা এই গল্পের সাথে জড়িত হবো। আপনারা যে জেলায় থাকেন, যেখানেই থাকেন, আমার অফিস হচ্ছে পল্টন। আপনি আমাকে ফোন দিয়ে আসবেন এবং আপনাদের জীবনের গল্প 1 ঘন্টা করে বলতে চান এবং দেখেন যে আমার সাথে অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন 73,000 মানুষ। আপনারা যদি 73,000 মানুষ আমার সাথে কথা বলতে চান, আপনাদের জীবনের 1 ঘন্টা গল্প আমার সাথে শেয়ার করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমি যতদিন বেঁচে আছি আপনাদের ঋণ আমি এভাবেই শোধ করব। আপনার জীবনের গল্প, আপনার যে গল্প আপনি কখনো বলতে চাচ্ছেন না, আইনিভাবে স্বামী, বাবা, মা, যে গল্প আপনি আসলে পৃথিবীর মানুষকে জানাতে চান, যে গল্প শুনলে মানুষ কাঁদবে, যে মানুষ গল্প শুনে এরকম আমার মতো হচ্ছে যে এক স্বামী ঢাকতে গিয়ে 12 স্বামী বের করবে, আপনারা চলে আসেন আমাদের ফাল্গুনী টিভিতে আসবেন এবং বস আমাকে সে পাওয়ার দিছে এবং আরও খুশি হবেন। আমার বস হচ্ছে ইলিয়াস, যে আমার বস, আমি যাকে অনেক ভালোবাসি এবং যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই ইলিয়াস ভাইয়ের বন্ধু 21-এর চোখ, যে হচ্ছে ক্রাইম ফিকশন ছিল, ক্রাইমের চোখ, এই ক্রাইমের চোখের প্রডিউসার হচ্ছে আমার বস। তার মানে কি, আল্লাহ যা করে ভালো করে এবং আপনাদের দোয়ায় এমন একটা জায়গা পাইছি এবং এমন একটা জায়গায় আসছি। আমি আসলে আপনাদের জীবনের গল্পগুলো, আপনাদের যে গল্পগুলো জানাতে চান এবং যে গল্পগুলো আপনারা বলতে চান, আইনিভাবে বলেন, আপনাদের হচ্ছে হেনস্থা করছে আসলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বলতে পারেননি, সেই লোকগুলো আমার কাছে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আসলে 1 ঘন্টার এপিসোডে আপনাদের জীবনের গল্প আমার মুখোমুখি হয়ে আপনারা বলবেন, আমাকেও দেখতে পারবেন, আপনারাও দেখবেন এবং মানে আমরা এক্সক্লুসিভ ইন্টারভিউ করব। এবং এই 73,000 যে আমাকে এতদিন সাপোর্ট দিয়ে আসছেন, এই 73,000 ফলোয়ার, ঠিক আছে, আমাকে জাস্ট দেখাবেন যে আমার সাথে ফলোয়ার ছিলেন এবং আমাকে আমার ভিডিও দেখছেন, আমার ভালো লাগে এবং আপনার গল্পটা হচ্ছে যে আমাকে ধরেন যে 2-3 মিনিট ভয়েস রেকর্ডিংয়ে পাঠিয়ে দিবেন। আমার কাছে ইন্টারেস্টিং মনে হলে আমি আপনাকে ফোন দিয়ে এবং হচ্ছে যে আমার স্টুডিও আসার জন্য, আপনি যে জেলাতেই থাকেন, আপনাকে নিয়ে এসে আমরা 1 ঘন্টার গল্প শুনবো আপনাদের। কারণ আপনাদের জন্য আজকে আমি আকাশ নিবিড় এবং খুব ভালো একটা চাকরি পাইছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা। আপনারা এটাও জানেন যে আমি প্রথম যে এপিসোডটা করি এবং এপিসোডটা যেদিন হচ্ছে আমি রিলিজ করি, আপনারা জানেন না যে ওই স্টুডিও এবং হচ্ছে যে মেয়েটার ইয়ে করলাম, নাম হচ্ছে নূপুর, ইউটিউব চ্যানেলে হচ্ছে তাদের ভিউ ছিল 10, 15, 18, আমার সেই ভিডিওটা 70,000 মানুষ দেখছে। এবং ফেসবুকে যেটা আমি প্রথম দিলাম, আমার হচ্ছে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ, নূপুর অনেক খুশি হয়েছে যে ভাই আমার খুব জীবনে ইচ্ছা ছিল আকাশ ভাইয়ের সাথে আমি একটা নিউজ করবো। সেই ভিডিওটা 6.5 লাখ মানুষ দেখছে। আমি অনেক থ্যাংক ইউ। আমি হচ্ছে যে যেখানেই চাকরিতে যাই আমার একটা ধামাকা থাকে, সেটা হচ্ছে যে আমি যেখানে চাকরিতে যাব এবং সেই ভিডিও 3 লাখ না হলে আমি ওখানে চাকরি করি না। এটা হচ্ছে আমার এরকম। আমি প্রথম গেছিলাম হচ্ছে সোনালী নিউজে, ওখানে এরকম 1.2 মিলিয়ন হয়েছিল। তারপরে গেলাম হচ্ছে যে বাংলাদেশ টাইমসে, সেখানেও একটা ভিডিও 8 লাখ হয়ে গেছে, 12 লাখ হয়ে গেছে। এবং যে ফাল্গুনী টিভি খুব দুঃসময়ে হচ্ছে আমার পাশে দাঁড়াইছে। আমি সেই ভিডিওটা প্রথমটাই আমার 6.5 লাখ দেখছেন। এটা কৃতজ্ঞতা শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা। আজকে যদি আমাকে যদি ভালো না বাসতেন তাহলে 6.5 লাখ ভিউ হতো না। খুব খুশি আমার অফিস, থ্যাংক ইউ। 49 মিনিট আর 10 মিনিট আপনাদের সাথে কথা বলবো। সাইফুল ইসলাম, টক দই চানাচুর, আমার শুধু 30,000 টাকা টক দই আর চানাচুর খাওয়া গেছে সাপড়ি। একটু বলবেন আসলে সাউন্ডটা কি ক্লিয়ার? আমি আজকে হচ্ছে কি নতুন একটা কিনছি, ঠিক আছে, এখানে সাউন্ডটা এখানে বসাইছি, দেখেন এখান থেকে সাউন্ডটা আসলে এখানে থেকে ভালো আসে নাকি এখান থেকে ভালো আসে, এই জিনিসটা
জানার জন্য আর কি আমি এই ইয়েটা করছি। এবং একটা মিনিট, আমার প্রিয় কালার হলুদ, এবং আমি এটা দিয়ে দেখব। ওমা কই গেল, কেমন সাউন্ড আসে। এই হ্যালো, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের কি করছি। এই দেখেন কি বানাইছি। এটা হচ্ছে যে সাউন্ডের জন্য। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4। এটা সাউন্ড কেমন, এই যে বুম লাগানোর পরে কেমন আসতেছে একটু জানাবেন। কারণ হচ্ছে এই বুকে রাখতাম সাউন্ডটা কেমন জানে আসতো, ফরফর করতো। এবং হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। এখন কেমন শুনতে পাচ্ছেন? 1 2 3 4 হ্যালো চেক। সাউন্ডটা আসলে কেমন? হ্যালো চেক, একটু জানাবেন আসলে এখন সাউন্ডটা কেমন, ক্লিয়ার আগের চেয়ে নাকি হচ্ছে যে আগের চেয়ে খারাপ হয়েছে? এই যে হ্যালো চেক, হ্যালো সুমি, শুভা লাগছে ক্লিয়ার, মানে আগের চেয়ে অনেক ক্লিয়ার এই বুমটা লাগানোর পরে। ও হাও, দারুন দারুন। দাঁড়ান একটু কাছে নেই। ওয়াও, কি হলো? আচ্ছা আমি পরে শুনবো। যাই হোক, এমন করে আপনার জীবনের গল্প যদি জানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ফাল্গুনি টিভি থেকে আমি একটা ইয়ে করবো, এপিসোড নেব বছর থেকে। এবং আপনাদের জীবনের গল্প আসলে যে মানুষগুলো আমাকে এত ভালোবাসছেন তাদেরকে আমি, তাদের গল্পগুলো আসলে আমি সবাইকে জানাতে চাই এবং আপনাদেরকে জানাবো। এবং আপনাদের জীবনের সব যে গল্প কখনো জানেনি কেউ, সেই গল্পটাই আসলে জানাতে চাই। মোসাম্মদ রুনা সেখানে ক্লিয়ার। জি ভাইয়া, সাউন্ড ভালো, থ্যাংক ইউ। এভাবে কিন্তু আসলে করিনি, মানে জাস্ট এক্সপেরিমেন্ট চলছে এবং এক্সপেরিমেন্ট দেখছি। আচ্ছা, আপনাদের সময়ের জায়গায় লাইভে কমেন্ট করছে, সোমাকে বলেন ব্লগ দিতে। সুলতানা মিথিলা লেখছে বর্ষা চৌধুরীর কি অবস্থা। মিশ্রণ হচ্ছে বুম, একবারে সমান মতো স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে। শালা, তার মানে আমি কি স্পষ্ট কথা বলতে পারি না? এটা কোনো কথা? মিস্টার আকাশ নিমে আপনার জীবনের গল্প FM এ শোনায়েন। আরে ভাই, আমি তো নিজেই FM, আপনারা তো শুনতেছেন। FM কেন লাগবে? এবং আমি যে বাসায় যাব আমি প্ল্যানিং করছি, ঠিক আছে? আমি অনেক সুন্দর করে স্টুডিও বানাবো। আজকে এখানে কোথায় জানি ব্যথা করতে বুঝতেছি না। বর্ষা যার গাড়ি ভাঙছে উনি কি মামলা করেছে বর্ষার নামে? উনি এখনো জানেন আপডেট, তবে হচ্ছে যে হয়তো বা মামলা হবে, কারণ হচ্ছে যে এটা মামলাযোগ্য। যদি টাকা না দেয়, ক্ষতিপূরণ 3 থেকে 4 লক্ষ টাকা, তাহলে সে মামলা করে দিবে। অবশ্যই আপনার জীবনের গল্পটা ছাপড়ি শেষ করে দিছে। জীবনের গল্প আমার জীবনটাই শেষ করে দিছে। এবং ছাপড়ি গল্প অবশ্যই একদিন FM এ শোনাবো, A to Z। আর আপনারা তো এখন সামনে আছেন, A to Z FM এ যেতে হবে কেন? আমি একদিন আপনাদের শোনাই দেবো। বর্ষা চৌধুরীর ভয়েস টোন শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। সুলতানা মিথ্যা, ও তো মিথ্যা বলে এবং চিল্লায়া বলে, ওই আকাশ নিবির আমি তোকে বিয়ে করিনি। আবার হোয়াটসঅ্যাপে লাগছে, আমি তোর বউ তুই জানোস না, ঠিক আছে? তুই আমি তোর বউ তুই জানোস না, তুই কেন যারার জন্য বাসায় আসবি না, বাসায় আয়। আবার বলে, আমি তোর বউ কলিজা গুড্ডা, তুই প্লিজ মেসেজ ডিলিট কর। আবার বলে আকাশ যা বলছে তা সত্য, এবং আমি রাসেল মিয়াকে ডিভোর্স দিছি, ঠিক আছে? আমি আকাশ নিবিড়ের বউ 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 বউ।
আবার বলে আমি আকাশনীকে বিয়ে করিনি। তার মানে কি মিথ্যে নাটক? তুই আমাকে বিয়ে করছিস কিনা, আমার সাথে 3 মাস ছিলি কিনা তুই তো জানিস সাপড়ি। দেখছেন জোরে কথা বললে অনেক সুন্দর শোনায়, কিন্তু আমরা জোরে কথা বলি না। আরে ভাই সাপড়ি ঢং মেঘে গাড়ি চালায়, মনে হয় সে প্লেন চালায়। আমার কাছে সেদিন পুলিশ বলছে যে সে নাকি নেশা 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 মানে নেশা করেছিল এবং তার মুখ থেকে গন্ধ আসতেছিল। ঠিক আছে, এটা জানছি পরে। আমার কাছে অনেক ভিডিও আছে, ছাড়বো একটার পর একটা ছাড়বো। আকলিমা কি হয়েছে, সে হয়েছে কি, সে হয়েছে আকলিমা কি, সে হয়েছে রাসেল ভাইবার কই পালাইছে না? রাসেল মেয়ের সাথে আমার ইনবক্সে কথা হয়, ঠিক আছে। এই ভয়েস কেমন কর না আপনারা, আমি কিন্তু শুনতেছি না। না আমি একটু শুনে দেখি তো, আমার এখানে আছে, ঠিক আছে। এই ভয়েস কেমন কর না আপনার। হ্যাঁ সুন্দর, থ্যাংক ইউ। এটা ভালো হয়েছে, কারণ হচ্ছে যে মানুষের ভয়েস টোন যদি মানুষের কলিজায় না লাগে, মানুষের বিবেকে আবেগে লাগে না লাগে, তাহলে আসলে মানুষ বিশ্বাস করে না। সেই জায়গাটাই এই ছাপড়ি হচ্ছে নিয়ে আপনাদেরকে বোকা বানাইছে। আরে ঢাকা শহরে 50% বেটা আর মুখের গন্ধ পাইছে। কি একটা অবস্থা। তানভীর খান শান্ত হা দিয়ে বসে আছে। রাসেল ভাই কই পালাইছে, আছে। শারমিন আক্তার ভাইয়া চানাচুর খেয়ে কি পাত মারতো রাতে, এক কম্বলে ঘুমাইছেন? নওশিন আমায় লেখছে যে ভয়েস ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আকলিমা লেখছে কলিজা পিত গুড্ডা বলে আপনাকে বলে আপনাকে সাপড়ি, ও তো বিপদে পড়ে, ঠিক আছে। ও বিপদে পড়ে মনে করেন যে আমার কাছে ধরা খাইছে। আজকে আমার এক মানে ক্লোজ ফ্রেন্ড দেশ রূপান্তর আছে, ও বলতেছে ভাই ওর জীবনে যদি একটা ভুল করে থাকে সেটা হচ্ছে আপনাকে বিয়ে করা। বর্ষা না বললো গাড়ি ঠিক করতে 30-40 হাজার টাকা লাগবে, মিথ্যা কথা। ওই গাড়ি ঠিক করতে মিনিমাম ও যে যার গাড়ি, ও বলছে যে একটা লাইটের দাম ভাই 40,000 টাকা। যে লাইটটা আছে ওই লাইটের দামে তো 40,000 টাকা, ওই 40,000 টাকা কেমনে ঠিক করবে? সেদিনকে আমি একটা বুঝছেন না আপনাদের গান শোনানোর জন্য একটা গান রেডি করছিলাম, কিন্তু গানটার নাম ভুলে গেছি। গানটা সেই সুন্দর, আমি মাঝে মাঝে গাই। আচ্ছা আরেকদিন যখন হচ্ছে মনে হবে আপনাদের শোনাবো। আপনি মুখে গন্ধ দূর করতে বলতেন 3 বার ব্রাশ করতে। না আমার সাথে যখন আসতো, আমার সাথে ঘুমাইতো, আমি হচ্ছে যে ওরে ব্রাশ করে নিয়ে আসতাম। আমি তো নিজেও ব্রাশ করতাম, কারণ হচ্ছে খাওয়ার পরে ব্রাশ করাটা ভালো, কারণ এটা আপনার জন্য ভালো। কারণ হচ্ছে ব্রাশ করলে, কারণ হচ্ছে আপনারা যদি সকালে ব্রাশ করেন তাহলে সারাদিন কিন্তু মুখে দুর্গন্ধ থাকে না। নিয়ম কি জানেন? খাবার পর পর ব্রাশ করা, খাবার আধা ঘন্টা পরে ব্রাশ করা। কারণ কি জানেন, ওই যে ক্যাভিটি যেটা থাকে সেটা কিন্তু আসলে নষ্ট হওয়ার জন্য ঠিক খাবার আধা ঘন্টা পরে ব্রাশ করবেন, তাহলে আর হচ্ছে মুখে গন্ধ হবে না। এবং আমার কাছে ম্যাজিক টুথ পাউডার আছে, ওর জন্য ম্যাজিক টুথ পাউডার নিয়েছিলাম মুখে যেন গন্ধ না হয়। কিন্তু ও তো আসলে ও মুখে গন্ধ তো আসলে বলে দিছে মুন্না খান। ও আরেকটা কথা, মুন্না খানের একটা গান আসছে জিন্দা, ওই নামটা আসলে বললে কপিরাইট ধরে। জিন্দা নামে একটা গান আছে, আমি গানটা আজকে শেয়ার দিব, আমাকে মুন্না খান দিছে। আমার কাছে মনে হয় কি জানেন, এই গানটার হিরো হওয়া দরকার ছিল আমার। আর যে মুন্না খানের যে প্রডিউসার হিসেবে, মানে গল্পটা আমার জীবনেরই গল্প। তখন হচ্ছে যে ওই মুন্না খানে হওয়া ছিল হচ্ছে প্রডিউসার, আর আমার হওয়া ছিল উচিত ছিল হচ্ছে জামাই, এবং বর্ষা চৌধুরী ছাপড়ি হওয়া ছিল দরকার ছিল নায়িকা। কিন্তু ভুল করছে। তবে আমি একটা শুটিং করছি, আমি ওই ভিডিওটা আমাকে দেবে, আমি ছাড়বো। তো লাইভের পরে হচ্ছে যে আমি যে মুন্নার যে গানটা আমি শেয়ার করব, এবং মুন্না হয়তো বা জানে কি না, কারণ আমাকে বলছে, আমি সত্যি মুন্না ফ্রেন্ডস আমি আসলে ভুলে গেছিলাম। গানটা আমার কাছে খুবই ভালো লাগছে, গানটা দেখবেন। এবং হচ্ছে গানটা পুরোটা আমার লাইফের গল্প, ঠিক আছে। মুন্না যে চরিত্রটা করছে ওটাই হচ্ছে আমার চরিত্র। ব্ল্যাক হয়ে গেছে ভাই, চেহারার যত্ন নেনে দেখেন কি একটা অবস্থা। আমার একটা মানুষ নাই যে আমাকে বলবে যে চেহারার যত্ন নেও, নাই। আপনাদের বললাম যে একটা 42
50 কেজি বলছিলাম না 52 কেজি বলছিলাম। শেখ রুনা গতকালকে কত কেজি বলছিলাম? 45 টু 52 কেজির মধ্যে কোনো যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকেন, আমার সাথে প্রেম করতে চান অথবা আমাকে বিয়ে করতে চান, অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। 45 টু 52 কেজি, কণ্ঠ সুন্দর হতে হবে এবং সুন্দর মেয়ে হতে হবে। শুভা লেগছে যে ছাপরি মিথ্যা বলছে। ও তো সব কথাই মিথ্যা। ছাপরির প্রতিটা কথা মিথ্যা এবং হচ্ছে ব্ল্যাকমেল করে। আপনাদের একটা কথা বলি, বিসিসিআইয়ের এক পরিচালক তাকে ফোনে দীর্ঘদিন প্রেম করে তাকে হচ্ছে যে একটা অশ্লীল ভিডিও করে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে তার থেকে 50 লক্ষ টাকা নেয় এবং তার যে সিটি ব্যাংক তার অ্যাকাউন্ট আমি জানি, সিটি ব্যাংকের মাধ্যমে তিনি আসলে তার থেকে 50 লক্ষ টাকা হাতিয়ে নেন। এই গল্পটা আপনাদের জানাবো, একটু সময় দেন। ঠিক আছে, মামলা করতে করতে আমি ফকির হয়ে গেছি। দেখেন আমার লাইফটা কত সুন্দর ছিল। আমি 2টা চাকরি করতাম, 85,000 টাকা বেতন পেতাম এবং বাসা ভাড়া বাবা মা সম্পূর্ণ এমনভাবে চলছিল। কিন্তু এই ছাপরি শালা এই কই থেকে আসলে এই মহিলাটা কন্ত আমার জীবনটা পুরো একদম শেষ করে দিয়ে গেছে। কেনই সব দোষে রাসেল মিয়া কেন বিয়ে করবে এবং আমি কেন তাকে বাঁচাতে যাব এবং আমি কেন ধরাটা খাবো এবং আমাকে ঢাকতে গিয়ে 12টা জামাই, 3টা সুগার ড্যাডি, 3জনকে মেরে ফেলছে। ঠিক আছে, কত কি বাড়ে গেল। জলিল মিয়ার আত্মকাহিনী, হুইজ জ্যাকি, হুইজ জাভেদ, ঠিক আছে, হুইজ কৌশিক, নেসারউদ্দিন, বাবা গরুচোর। একজন আমাকে একটা লিস্ট পাঠাইছে, আমি না দেখলে আমি আপনাদের দেখাই কি 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 দিছে। আমি দেখে হাসতে শেষ। আমার কাছে আরেকটা রিপোর্ট আসলো যেটা আমি করার সুযোগ পাইনি। দ্বীপজলের নারী ভক্তের একটা মামলার বিষয় আসছিল যেটা আমাকে বলছিল, আমি আসলে করতে পারিনি, যেটার আমি আপডেট জানাবো নি। ঠিক আছে, যে নারী ভক্তর যে অসুস্থতা, আমি জানি না এখানে কি প্ল্যান থাকতে পারে। ওই আপাটা হচ্ছে আমাকে বানায় পাঠাইছে কি কি আমি আপনাকে দেখাই। যারা বিদেশে, হুইদ জারিফ, তাহাজ্জত তুই বিয়ে কর, পোস্ট ডিলিট কর, মামলা তুলে নে, আমাকে বাঁচতে দে। আমার শ্বশুর যারা বিদেশে, রোকাইয়া, এতই সুন্দর ছিলাম যে আই ক্যান এক্সপ্লেন। মুন্না খান শুধুই আমার বন্ধু। মুন্না, তোরা কি করিস? আমার পরিবার ধ্বংস করে দিচ্ছিস। রাসেল মেয়ে এখনো আমার স্বামী, ডিভোর্স দেয় নাই। ব্ল্যাক ম্যাজিক 5-6 বছর উন্মুক্ত পড়ি। রোজার মাস ছাড়া প্রতিদিন মুন্নার সাথে আমার কথা হতো। এটা ঘুরে লেগছে, মুন্নার সাথে সে থাকতো। মুন্না প্রতিদিন আমাকে জোর করে মদ খাওয়াইতো। 65 ভরি স্বর্ণ, ডুপ্লেক্স বাড়ি। আই এম নট ক্রিমিনাল। 6, 7, 8, 9, 10, 11 এসিড দগ্ধ ছাপরি। তাজিন, রুমি, জাকি, মুন্না, রাসেল আমাকে মেরে ফেল। ডুপ্লেক্স বাড়ি, জায়ানের ফুপ্পি, যারা বিদেশ, বাচ্চার দুধ। ঠিক আছে, এগুলো জাস্ট লেখে এতগুলো পাঠাইছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং ফাপড়বাজ। এই ফাপড়বাজি গেছে 309 মামলা করার পর। এই মামলা করার পরে ওই সিআইডিতে মামলার তদন্ত গেছে না, এটার একটা রিপোর্ট করব। ভালো হয়েছে, আজকে লাইভে না আসলে এই জিনিসটা পেতাম না এবং আপনাদের জানাতে পারতাম না। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, আপনারা কমেন্ট করে শেষ করে দেয়। এবং সুমা লেগছে ছাপরি একটা মিথ্যা বলছে। ছাপরি তোর টাইম নেই,
ও ইয়ে লাইভে হচ্ছে যে আটকে গেছে কমেন্ট। আচ্ছা পড়তেছি। নুরি, হ্যাঁ, নূপুরে বিয়ে করেন উনি রাজার জন্য পাগল, আপনি বর্ষার জন্য পাগল, রাজ দুটারে বাদ দিয়ে। শোনেন একটা কথা বলি, নূপুর হচ্ছে যে আমি তাকে ইন্টারভিউ নিতে গেছি এবং সে সাংবাদিক হিসেবে আমাকে খুব সম্মান করে। এক বর্ষা চৌধুরীকে বাঁচাতে গিয়ে আমার জীবনে যা হয়েছে আমি মাপ চাই। আমি এবার হচ্ছে পছন্দের মতো বললাম না, কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করব এবং বউকে দিয়ে প্রতিদিন ব্লগ ভিডিও করব এবং সেটা প্রতিদিন বর্ষাকে দেখাবো। বর্ষা না মরা পর্যন্ত ওকে জ্বালাবো, কইছি না? কি লিখছে? কবিতা, কবিতা, এই তো। ভাই বিয়ে কইরা কি খাওয়াবেন বউকে? তো বউকে এক বইয়ের জন্য মামলা করতে করতে এখন বিয়ে করে কি খাওয়াবেন? চাকরি পাইছি না, এবং বউকে খাওয়াবো হচ্ছে বউকে কন্টেন্ট ক্রিয়েটর বানাবো, যে টাকা আসবো ওই টাকা দিয়ে বউকে খাওয়াবো, ঠিক আছে? তো বর্ষা যদি থাকছে না 2 মাস 5 দিন খাইছে না, বরং ও মরতে গেছিল, আমার এখানে খেয়ে বেঁচে আছে। ইমাজাহান ভাই, রুহিয়াপুর বিষয়টা কি হলো একটু বলবেন কি? রুহিয়াপু হয়তো বা কোথাও ঘুরতে গেছে এবং সে ঘুরতে খুব পছন্দ করে। আমি রুহিয়াপুর সাথে যোগাযোগ করব, সমস্যা নাই। তিনি আসলে মামলার ভয়ে আসতেছে না, কি একটা অবশ্যই কিছু একটা হয়েছে। হা হা হা, আবার কন্টেন্ট ক্রিয়েটর? কেন, বর্ষা যদি কি কন্টেন্ট ক্রিয়েটর ছিল? ও তো ছিল ছাপড়ি, সুন্দর না। এবং আচ্ছা, আমার বউ 45 to 52 কেজি হবে এবং অনেক সুন্দর হবে। আমি তো বলছি আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করব, করার পর আপনাদের আপলোড দেব। আপনারা ভোট দিলে করবো, না দিলে নাই। কিন্তু আমার মাথা কইছে 5 বছর আগে কোনো বিয়ে নাই, কোনো বিয়ে হবে না। রুনা সরকার লিখছে হা হা, কন্টেন্ট ক্রিয়েটর। দারুণ, আজকে দারুণ দারুণ দারুণ। হ্যালো, ইয়েস, দারুণ। এখন কি কথা ক্লিয়ার? একটু বলবেন? আজকে একটি এক্সপেরিমেন্ট হয়ে যাক। কারণ একটা ভিডিও করলে সবসময় মাথায় রাখবেন সাউন্ড যেন ক্লিয়ার হয়। সাউন্ড ক্লিয়ার হলে মানুষ শুনবে এবং মানুষ আপনাকে দেখবে। রোহান আনিকাস টোনিওয়া, চিনি, তাইনি, তাইনি না তিনি, বুঝি না। হ্যালো, সাপড়ির কি খবর? সাপড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাপড়ি গাড়ি, একজনের গাড়ি ভাঙছে, ভাঙে পলাইছে। সিনথিয়া সাতালেসে গাড়ি ঠিক করার কাহিনী কি, পরে কি হলো? উনি আসলে ভিডিওতে কথা দিচ্ছে গাড়ি ঠিক করার টাকা উনি দিবে, কিন্তু উনি হচ্ছে যে ফোন টোন বন্ধ করে পলাইছে। এবং গ্যারাজের মালিক যে মামা, যার দায়িত্ব বলছে, মামা বলছে যে উনি আসলে মিথ্যাবাদী বাটপার, ওনার দায়িত্ব আমি নিব না। 40,000 টাকা কে দায়িত্ব নেবে? উনি দায়িত্ব নেয়নি এবং দায়িত্ব নিতে চাচ্ছেন না। এই জন্য গাড়িওয়ালা ঘুরতেছে, গাড়িওয়ালা তাকে 2 দিন সময় দিচ্ছে, না হলে মামলা করে দিবে। এরকম একটা খবর আমি শুনছি। আসসালামু আলাইকুম ভাই। শ্রাবন্তী আকন, সীমা দাস, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। শ্রাবন্তী আকন, শ্রাবন্তী আকন কি মুসলমান না হিন্দু? আসসালামু আলাইকুম ভাইয়া। ইমাজান, বর্ষা বর্ষা ইনফ্লুয়েঞ্জা ছিল, বালের ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট সুমিকাই স্যার। নিজের চেহারাই সুন্দর না, সে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মেকআপ। শোনেন, ওই ইন্টারন্যাশনাল কি করে জানেন? নীল খেতে সার্টিফিকেট বানায়, ভুয়া জাল নিব, এবং হচ্ছে মামলার জন্য সে ভুয়া সার্টিফিকেট বানাইছে। আমি আপনাদের প্রমাণ করে দেবো ইনশাল্লাহ।
সাপড়ি কোথায় পালাইছে? সাপড়ি হচ্ছে যে ধনিয়া যাত্রাবাড়ি, ওইখানে বাসা নিছে সাবলেট। তার নাকি টাকা নাই। একসময় সে বলতো যে তার ড্রাইভারের বেতন 30,000 টাকা, ভুলে গেছেন? আর এখন আমার কাজের বুয়ার বেতন 30,000 টাকা। যদি সে চাকরি করে আমি দিব। মনসুরা তো উনি লেখছে, উনি কোথায় পালাইছে ভাইয়া? উনি তো ভিডিও দিচ্ছে। ভিডিও দিলে তো হবে না। এবং হচ্ছে যে লোকটা গাড়ি ভাঙছে, ওই লোকটাকে পাগলের মধ্যে তাকে খুঁজতেছে, নাম্বার বন্ধ। এখন হচ্ছে তো আমি আমার বাসা থেকে ভিডিও দিলাম, আপনি কি জানবেন আমি কোথায়? উনি মূলত এগুলোই করতেছে। রুহি আপু লাইভ কবে করবে? সে কোনো লেখছে, আমি জানি না। আনিকাস লাইফস্টাইল এত বাসা পাল্টায় কিভাবে? কারণ ওকে তো কেউ দেখতে পারে না এবং সব কিছু ভাইরাল হয়ে গেছে না। আপনারা জানেন না ও লাইভে আসলে কি পরিমাণ গালে। আপনার লাইভে কমেন্টগুলো দেখেন। সুমন ইসলাম 35,000। কাজের বুয়া যদি চাকরি করে আমার কাছে, তাহলে হচ্ছে ওকে 35,000 টাকা বেতন দিব। আপনাদের সবাইকে জানাচ্ছি, বর্ষা চৌধুরী সাপড়ি বউ যদি আমার বাসায় কাজের মেয়ে হিসেবে আসতে চায়, তাকে আমি বাসায় 35,000 টাকা বেতন দিব। এই মেসেজটা সবাই তাকে দিবেন এবং জানাবেন আমি তাকে কাজের বুয়া, মুন্না খান মুন্না খান তাকে কাজের বুয়া হিসেবে নিবে, তাকে 35,000 টাকা বেতন দিবে। আপনাদের সবাইকে হ্যালো দর্শক অ্যাটেনশন, আপনাদের বলছি মুন্না খান একটা কাজের বুয়া লাগবে। মুন্না খান হচ্ছে যে বর্ষা চৌধুরী যদি তাকে তার বাসায় কাজ করতে চায়, তাহলে তাকে 35,000 টাকা বেতন আমি নিয়ে দিব। মুন্নি শারমিন আক্তার কমেন্ট অফ দ্য ইয়ার। ভাইয়া সানাসির খাইকে পাত মারতে রাতে এক কম্বলের মধ্যে ঘুমাইছেন কেমনি? স্বামী স্ত্রী ঘুমালে কম্বল লাগে না। তাকে বিয়ে করে গার্ডস লাগে, খালি খ্যাপি করে ওরে ফাগুল মহিলা। আরো একটা মিথ্যুক বাটপার। সাপড়িকে বাসা ভাড়া দেয় কে? সানজিদা পারভিন রূপুর। দেখেন এই বাংলাদেশে আপনি একটা কথা বলি, খারাপ মানুষকে সাপোর্ট দেওয়ার অনেক মানুষ আছে এবং খারাপ মানুষকে সাপোর্ট দেয় দেখে বর্ষা চৌধুরীর মেয়েরা আজকে এ পর্যন্ত আসার সুযোগ পাইছে। এবং বর্ষা চৌধুরীর মতো মেয়েরা 22 বছর মানুষকে জ্বালাইছে, মানুষকে ব্ল্যাকমেল করছে, হাজার হাজার মানুষকে ব্ল্যাকমেল করে টাকা কামাইছে এবং 3 জন মানুষকে পৃথিবী থেকে নাই করে দিছে। তার মানে কি, খারাপ মানুষকে যারা সাপোর্ট দেয় আল্লাহ যেন তাদেরও বিচার করে। আল্লাহর কাছে এটাই হচ্ছে চাওয়া। এবং এই সাপড়ি মহিলাকে জীবনে যেন আল্লাহ কোনোদিন জান্নাতে না নেয়। এবং যত মানুষকে সে ঠকাইছে এবং মানুষকে ঠকায় এবং টাকা হাতিয়ে নিছে, মানুষকে কষ্ট দিছে, এই কষ্ট যেন আল্লাহ আখিরাতে তার বিচার জানি পাই আমরা ইনশাআল্লাহ। এমনি সালমান ড্রাইভারের যোগ্যতা নাই বলে এখন ড্রাইভারও নাই। ও আরেকটা কথা, ড্রাইভারের নামে হচ্ছে যে ওয়ারেন্ট আছে এবং হচ্ছে শনিবারের দিন আপনাদের আবার বলি, শনিবারের দিন ড্রাইভারকে আমরা হচ্ছে গ্রেপ্তার করবো। কারণ হচ্ছে ড্রাইভার আমার একটা মামলার আসামি, তার নামে ওয়ারেন্ট হয়ে আছে। আগামী শনিবার রাত 9টায় হচ্ছে এই ড্রাইভারকে গ্রেপ্তার করব এবং সকল গণমাধ্যমের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই ড্রাইভারকে ধরলে পাওয়া যাবে যে বর্ষা চৌধুরীকে সেদিকে আমি আহত করছি কিনা এবং সে মিথ্যা মামলা করছে কিনা। আমরা আসলে সে ড্রাইভারকে ধরতে চাই। আগামী শনিবার রাত 9টায় আমরা ড্রাইভারকে সারা ঢাকায় তল্লাশি করে ওকে ধরে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন। এই ড্রাইভার জানে এই বর্ষা চৌধুরীর নানান কুকর্ম কুকীর্তি। এবং আমরা গণমাধ্যমকে আমি প্রেস রিলিজ দিব শুক্রবার এবং শনিবার রাত 9টায় ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করব। কারণ ড্রাইভারের নামে ওয়ারেন্ট আছে। ঠিক আছে, আমাকে একটু মনে করে দেবেন ইনবক্সে। শুক্রবার দিন আমরা প্রেসকে হচ্ছে যে জানাবো এবং রাত 9টায় ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করব। আপনারা একটু আমাকে মনে করে দিবেন। শুক্রবার রাতে হচ্ছে আমাকে একটু মনে করে দিবেন এবং শনিবার রাত 9টায় হচ্ছে আমরা ড্রাইভারকে ধরবো। কারণ ড্রাইভার নামে হচ্ছে ওয়ারেন্ট আছে, তার হচ্ছে যে জামিন নেয়নি। আমার এই বিষয়টা মাথায় ছিল না, আপনারা একটু মনে করে দিবেন, আমার অনেক কিছু মনে থাকে না। আনিকাস লাইফস্টাইল ও পারে লুকোচুরি খেলতে, ও খুবই খারাপ এবং ছাপড়ি। রুমি ভাইয়ার বোনের সাথে যোগাযোগ পারছেন ভাইয়া? না, এখনো করিনি। মনসুরার তন্নি আমি এখনো করিনি, আমি করবো। আমি একটু অফিসের কাজে খুব ব্যস্ত
এই জন্য আমি আসলে করতে পারিনি। কাজী সাইদুল মুনতাহার, দেখেন ওর নামে একাধিক হচ্ছে ইয়ে আছে। এটা হচ্ছে একটা মানসিক যন্ত্রণা এবং মানসিক, এটা আমার দায়িত্ব না, এটা রাসেল মেয়ের দায়িত্ব। আমার কি, আমার হচ্ছে ধর ড্রাইভার নামে ওয়ারেন্ট আছে, আমার ড্রাইভারকে ধরবো ঠিক শনিবার রাত 9টায়। আগেই বলে দিলেন, এখন ড্রাইভার তো পালাক। আমি তো শোনেন, আমি যা করবো আপনাদের বলে করব এবং বলে করতে চাই। ড্রাইভার কিভাবে পালাবেন, পিক আছে তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম হচ্ছে সজীব, ঠিক আছে, সবুজবাগ বাসাপথে থাকে। চয়ন করলে স্টার, কি জয়েন করলে স্টার? আমি স্টার না, আমি সাধারণ মানুষ। আরে অনেক কথা বলতেছি, দেন বক বক করে পানি খাওয়ার জন্য। আজকে তাহলে শেষ করি, কালকে আবার কথা হবে 11:30টায়, নতুন আপডেট। চেহারা নষ্ট হয়ে গেছে, আপনারা কেউ আছেন আমাকে একটু বলবেন চেহারা যত্ন নিয়ে। এবং 45 থেকে 52 কেজির একটা কন্টেন্ট ক্রিয়েটর খুঁজেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।